এখন হচ্ছে দজ্জালের যুগ। এখন জি, জি। দজ্জাল মানে কি? দজ্জাল মানে হচ্ছে যে সত্য এবং মিথ্যাকে মিক্স করে। আচ্ছা। দৈনন্দিন জীবন বা দুনিয়া হচ্ছে এই নাফসের খেলা। হ্যাঁ, এই ৬ টা ইয়া মানে আপনার মধ্যে লোভ, লালসা, কাম। এই যে উত্তেজনা থেকে একটা উপশম আনা। মানুষের মনের মধ্যে যে উত্তেজনাগুলো থাকে, ওইটাকে একটা রিফাইন ভালো জায়গায় নিয়ে আসাটাই আমি মনে করি যে সুফিজম। এবং এটা কিন্তু মাজার ওই কবর না বা ইয়ে না। ওটা কোনো হুম, বিষয় হুম। না। বাহ্যিক ভেতরে যিনি থাকেন ওনার ভেতরে আল্লাহর নূর জাগ্রত থাকে। মুহাম্মদের নূর জাগ্রত থাকে। জি, জি। তো ওই নূর একবার জাগ্রত হলে ওটা সৃষ্টির শেষ পর্যন্ত থাকবে। তো ওই নূর যে জায়গায় জাগ্রত থাকে ওই কবরটা আসলে একটা জাগ্রত নূরের একটা আমি নিজে কিছু কল্পনা করতে পারবো না। আচ্ছা, আচ্ছা। আমারটা আমার রুহ যেভাবে আমাকে চালাবে এটাই সেভাবে আমি আপনি চলবেন। ওভাবে বলতেছি। এটা হচ্ছে আত্মা। রুহের সাথে রুহের আদান-প্রদান। হুম। গুরুর রুহু বা আত্মা যদি শিষ্যর রুহকে হটায় দিয়ে না ঢুকতে পারে, হুম, হুম। তাহলে কোনো পথ হবে না। সে নানা রকম ঝামেলা পাকায় রাখছে। তো জি, ১ম এ সে আচ্ছা, আচ্ছা। যখন গুরুর কাছে সারেন্ডার করবে, গুরু তাকে মানুষে আনবে। হ্যাঁ, মানুষে আনবে। মানুষে আনাটা কি? যে তার নাফসটাকে ক্লিন করবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, নাফসের মধ্যে যে রাগ, ক্ষোভ, তারপর বিদ্বেষ, সমালোচনা, অনেক রকম কথাবার্তা আছে এগুলোকে বন্ধ করবে। হুম, হুম। হ্যাঁ, বন্ধ করে এবার সুফি ইসলাম আসলে কি? সুফি ইসলাম হচ্ছে ৪ টা ধাপ থাকে। হ্যাঁ? হুম, হুম। ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, ফানাফি আল্লাহ, বাকাবিল্লাহ। এই ৪ টা তারপর আরো আছে। লামোকাম আরো অনেকগুলা। মানে পরেরগুলা মানে এই ৪ টা মেইন আরকি। হ্যাঁ? যে ১ম এ গুরুর সাথে মিলে যেতে হবে ফানাফি শায়েখ, শায়েখের সাথে বা ফানাফি মুর্শিদ আরকি। মিলে যেতে হবে। তারপর হচ্ছে ফানাফি রাসূল। গুরু আবার রাসূলের সাথে মিলাই দিবে। রাসূলে মিশে যাবেন। আবার রাসূল আবার আল্লাহর সাথে মিলাই দিবে। ওটা হচ্ছে ফানাফি আল্লাহ। আল্লাহ লাস্টের স্তরে হচ্ছে আল্লাহ নিজে চলে আসবে। মানে আল্লাহ তখন আপনি আল্লাহর সাথে মিশে গেলেন। বাকাবিল্লাহ ওটাই। হ্যাঁ, বাকাবিল্লাহ। তারপরে আরো অনেক স্তর আছে ওগুলো কসমোলজির সাথে আমার যোগাযোগ সবসময় ছিল। এবং ইসলাম বা সুফি ইসলাম কিন্তু ভেরি কসমিক। ইটস টোটালি কসমিক। হ্যাঁ, আমরা যদি বাইরে থাকেন। একজন হুম, হুম। সাধক কিন্তু মানে তার ইয়েতে থাকে, একটা রুহের জগতে থাকে এবং এটা হচ্ছে টাইম এবং স্পেসের বাইরের জগৎ। আসল যাত্রাটা শুরু হলো। আচ্ছা, হুম? আচ্ছা। তার আগে সুফিজম ছিল কিন্তু ইন্টেলেকচুয়াল ভঙ্গিতে ছিল আরকি। হুম, হুম। হ্যাঁ, সাধকের ভঙ্গিতে ছিল না। সাধকের ভঙ্গিতে ৮-৯ বছর। ব্যাপারটা কেমন ইসলামিজমের ছিল? মধ্যে হচ্ছে কি, আমি একটা লাইফ থেকে আরেকটা লাইফে আসছি তো, মানে হুম, হুম। আমার লাইফকে ২ ভাগে ভাগ করা যায়। আচ্ছা, আচ্ছা। সুফিজমের আগে ৮-৯ বছর আগে একটা লাইফ ছিল, এখন একটা লাইফ ছিল। তখনও সুফিজমটা ছিল কিন্তু ওটার সাথে ভোগ ছিল, দুনিয়া ছিল। হুম, হুম। কিন্তু আম্মা চলে যাওয়ার পরে ওই দুনিয়াদারিটা চলে গেছে। আমি আল্লাহ ভরসা শব্দটাকে সবচেয়ে বেশি ইয়ে করি যে আমার প্রাধান্য। জীবনটা আল্লাহ ভরসাতে। আমি আগামীকাল কিভাবে চলবে সেটা আমি জানি না। এরকম। হ্যাঁ? কিন্তু আউলিয়া না। লক্ষ, আচ্ছা। লক্ষ সুফি থাকলে ১ জন ২ জন আউলিয়া হবে। হ্যাঁ? সেটা আউলিয়া অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। এটার জন্য অনেক সাধনা লাগে, অনেক ইয়ে লাগে। অবশ্যই। অলরাইট। মাজার ছাড়া সুফিজম সম্ভব না। জি, জি। তো হচ্ছে অশুদ্ধ হচ্ছে সুফি না, শুদ্ধ হচ্ছে সুফি। সুফি। আচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজু আছে আপনাদের সাথে। আজকে আমাদের সাথে আছেন একজন খুবই দারুণ গেস্ট। আর্ট পডকাস্টের নতুন এপিসোডে আপনাকে সবার সাথে তাকে পরিচয় করিয়ে দিব। আজকে আমাদের সাথে আছেন সুফি শিল্পী এবং সাধক রনি আহমেদ। কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো। আপনারা ভালো? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই সুফি ইজম রিলেটেড প্লাস এই যে সুফি বা যে ব্যাপারগুলো আছে এর উপর বেস করে আমরা হচ্ছে আমাদের শিল্পীর শিল্পকর্ম সম্পর্কে জানবো, একটা দারুণ এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করব, যেখানে হচ্ছে আপনারা নতুন নতুন বিষয় সম্পর্কে পরিচিত হতে পারবেন। তো চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করি। সুফিজম নিয়ে আসলে অনেকের আসলে অনেক কনফিউশনাল ব্যাপার স্যাপার থাকে, বাট আমাদের বাংলাদেশে যে সুফি রিলেটেড যে চর্চাগুলো আছে সেরকম জায়গার দিক থেকে আসলে আমরা অনেক বিষয়গুলো সাধারণত দেখে থাকি। তো সবার আগে আসলে সুফিজম নিয়ে আমি কিছু বেসিক বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, যে সুফিজমটা আসলে কি, বা এর মূল দর্শনটা আসলে কি, এর উৎপত্তি ও বিকাশ, বা ইসলামে হচ্ছে এর মূলধারার সাথে সম্পৃক্ততা কেমন, যদি আমাদেরকে বলতেন। এটা খুবই এটা সাধারণভাবে সব জায়গায় আছে। জি, 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 অবশ্যই। হ্যাঁ, কিন্তু এটা বোঝা যায় না। আচ্ছা, আচ্ছা। আলাদা করে ওইভাবে বোঝা যায় না, কিন্তু এটা বিদ্যমান। আচ্ছা, আচ্ছা। সবকিছুর মধ্যে এটা বিদ্যমান। হুম, হুম।
এটা একটা এনার্জি, এটা একটা বস্তুর গুণ, এটা একটা গুণ, একটা জিনিস মানে শুদ্ধ আর কি। সুফি শুদ্ধ, যেটা হচ্ছে অশুদ্ধ হচ্ছে সুফি না, শুদ্ধ হচ্ছে সুফি, সুফি। এটাই। অ্যান্ড শুদ্ধ এটা ধর্মের সাথেও জড়িত, ধর্মের সাথেও, এবং ধর্মের বাইরেও আছে শুদ্ধ। হ্যাঁ, তো এটা জ্ঞান, কিন্তু সাধারণভাবে সব জায়গাতেই আছে। কিন্তু এটাকে আলাদা করে ধারণ করতে হলে তখন এটা টোটালি আলাদা জিনিস। আচ্ছা আচ্ছা। তখন আর কি আপনার যাত্রাটা আলাদা হয়, মানে যে আমি সুফি হব বা ইয়ে হব। এখন সুফি ক্যারেক্টার আছে কিছু, হ্যাঁ, জি জি আমার জি। দেখা অনেক সুফি ক্যারেক্টার আছে যারা হুম, সুফিজমের কিছুই জানে না, কিছুই বোঝে নাই, কিন্তু আচ্ছা তাদের আচ্ছা। চারিত্রিকভাবে তারা সুফি। হ্যাঁ, তারা মানুষের জন্য কল্যাণ করে, ভালো চিন্তা করে, হুম, তারপর খুব ভদ্র, নম্র, হুম, সহজ, রাগ করে না, বাজে শব্দ ব্যবহার করে না। তো এইরকম ক্যারেক্টার কিন্তু আছে আমাদের। হ্যাঁ, তো আচ্ছা এইগুলোকে আচ্ছা। আমরা সুফি ক্যারেক্টার বলতে পারি। দৈনন্দিন জীবন বা দুনিয়া হচ্ছে এই নাফসের খেলা। হ্যাঁ, এই ছয়টা ইয়া, মানে আপনার মধ্যে লোভ, লালসা, কাম, ক্রোধ। তো ইন্টারেস্টিং। ধরেন যেটা আদর্শ ক্যারেক্টার, যেটা আর কি আহ, দৈনন্দিন জীবনের সাথে যে গ্লানিকর, যে গ্লানি নিয়ে আমরা বাঁচি, ওই যে প্রেশারটা নিয়ে বাঁচি, ওই প্রেশারটাকে যে মিনিমাইজ করে বা প্রেশারটাকে সাবমার্জ করে যে উঠে যায় উপরে, হুম হুম। সেই আসলে সুফি। হ্যাঁ, এখন এই প্রেশারটা আমাদের নাফসের মধ্যে দিয়ে আসে। আচ্ছা। হ্যাঁ, নাফস মানে হচ্ছে, নাফস জিনিসটাও বলতে হবে অনেক কিছু। এটা রিপু বলে, নাফস বলে আর কি, হুম হুম। যে রিপু বলে না, ওটাই নাফস আর হ্যাঁ কি। হ্যাঁ। এখন এইসব আর কি, এরকম ছয়টায়, হ্যাঁ হ্যাঁ। এইগুলো প্রতিদিনই একটা সাধারণ একটা মানুষকে ছোবল দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। এখন এই ছোবল দিচ্ছে, এখন এই ছোবলটা বিষহীন করাটাই, ছোবল দিতে থাকবে, সুফিদেরও ছোবল দেয়, প্রতিদিনই দেয়, কিন্তু এটা বিষহীন করাটাই সুফিজমের কাজ। ছোবল দিবে কিন্তু ব্যথা পাবেন না, গায়ে লাগবে না। যেমন আচ্ছা দেখা আচ্ছা। যায় না, কিছু লোক একটুতেই মারামারি শুরু করে দেয়, হ্যাঁ হ্যাঁ, তা তো হ্যাঁ, দেখা যায়। একটুতেই মাথা গরম শুরু করে দেয়, ওরা কিন্তু সুফি ক্যারেক্টার না। হ্যাঁ, বাদ দিলাম সুফিজম, মানে ক্যারেক্টার হিসেবে ওরা সুফি ক্যারেক্টার না। আচ্ছা ওরা আচ্ছা। এখনো নফসের কবজায় আছে। ওরা এখনো তাদের ব্রেনটা, তাদের মাথাটা এখনো উত্তেজিত অবস্থায় আছে। তো এই যে উত্তেজনাটাকে একটা উপশম আনা, মানুষের মনের মধ্যে যে উত্তেজনাগুলো থাকে, ওইটাকে একটা রিফাইন ভালো জায়গায় নিয়ে আসাটাই আমি মনে করি যে সুফিজম। এবং এটা যে আসবে সুফিজমে, এটা একা একা পারবে না জিনিসটা করতে, একা জি একা খুব জি। কঠিন। একটা পর্যায়ে পর্যন্ত পারবে, কিন্তু তারপর পারবে না, কারণ তারপর ওটা রুহানি জগতে যখন যাবে, তখন তার খেলাটা অনেক জটিল হয়ে যাবে। তখন তার, সে যত ভালো সুফি ক্যারেক্টারই হোক, সে ওটা পারবে না। হ্যাঁ, তখন তার একজন গাইড লাগবে, গুরু আচ্ছা। লাগবে, একজন সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ। মোর্শেদ লাগবে, যে এই তাকে এভাবেই পিউরিফাই করবে, যে এভাবে তাকে হচ্ছে মোর্শেদ উইপেন ব্যাপারটা। গুলা দিবে। এই যে আচ্ছা ফাইট আচ্ছা। করতে হবে আপনাকে একটা ইয়ের সাথে, আপনার নাফসের সাথে ফাইট করার জন্য উইপেন গুলা দিবে, এই জন্য গুরুটা হুম দরকার, হুম হুম। মোর্শেদ দরকার। হ্যাঁ, মোর্শেদ। গুরু গুরু ছাড়া এই পথটার কোনো অর্থ হয় না। হ্যাঁ, আপনার কি কোনো গুরু আছেন সুফিজম মে? আপনি যখন আরো আধ্যাত্মিকতার ভেতরে যাচ্ছেন, তখন আপনি কি কোনো হ্যাঁ, গুরু? হ্যাঁ, ওটা তো আছে। ওটা আচ্ছা আমার আচ্ছা। মা ছিল, উনি জি জি। মারা যাওয়ার হুম হুম। সময় দিয়ে গেছে। তারপর আরো ছিল, আরো আরেকজনও ছিলেন, আরো আছেন, এখনো আছেন, হুম। কিন্তু ওসব নিয়ে কি বেশি বলা যাবে না। জি জি। ওগুলো আমার, আমার ওটা যাক, এটা যে একান্ত। যিনি আছেন, জি জি জি, অবশ্যই। ওটা ওইভাবে বলা যাবে না। ইটস ওকে। আমরা আমার এটা মায়ের বিশাল প্রভাব আছে, মা আমাকে অনেক হ্যাঁ কিছু হ্যাঁ। দিয়ে গেছে। হ্যাঁ, ইন্টারেস্টিং। এটা বাড়ি মারা যাওয়ার আগে হুম হুম। সে আমাকে এই লাইনটা দিয়ে গেছে। এক একজন এক এক ছেলে মেয়েকে, মানে আমরা দুই তিন ভাই বোন ছিলাম, এক ভাই মারা গেছে, আচ্ছা আচ্ছা। তিনজনকে তিনটা পদ দিয়ে গেছিল। হুম হুম। হ্যাঁ, তো আমাকে একটা এই আল্লাহর পদটা আমাকে দিয়ে গেছে। হুম হুম। তো এরকম আর কি। ইন্টারেস্টিং, জিনিসটা অনেক তারপরে, ইন্টারেস্টিং। হ্যাঁ, তো এটা খুবই মানে উইদিন আ নাইট সব চেঞ্জ হয়ে গেছিল, এরকম আর কি। হ্যাঁ, তো এগুলো আর কি মানে অবিশ্বাস্য গল্প, এগুলো মানুষ বুঝবে না, বললে বিশ্বাসও করতে চাইবে না। বাংলাদেশে আজকের যুগে তো মানুষ, হ্যাঁ হ্যাঁ। মানুষের বিশ্বাসের চেয়ে মানে লজিক গুলা বেশি স্ট্রং, তো যেহেতু আজকালকার মানুষ, সায়েন্স বেসড সোসাইটি। আজকাল তো হ্যাঁ, মানুষ অনেক বিশ্বাসটা অনেক ওইভাবে করে কৃত্রিম না। আর কি। হ্যাঁ হ্যাঁ, মানুষ অনেক বেশি হ্যাঁ, কৃত্রিম। মানুষের ভেতরে এখন হ্যাঁ, কৃত্রিম আর্টিফিশিয়াল ব্যাপারটা অনেক বেশি, বর্তমানে মানুষের ভেতরে আর্টিফিশিয়াল ব্যাপারটা অনেক বেশি। এখন হচ্ছে দজ্জালের যুগ। এখন জি জি। দজ্জাল মানে কি?
দজ্জাল মানে হচ্ছে যে সত্য এবং মিথ্যাকে মিক্স করে, আচ্ছা আচ্ছা। এবং এই দজ্জালের যে তন্ত্র, হুম, হুম, এই তন্ত্রের যুগ। হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে দজ্জালি সিস্টেম। এখানে সত্য মিথ্যা মিশানো, আপনি কখনোই বুঝতে পারবেন না কে সত্য বলছে কে মিথ্যা বলছে, হুম, হুম। এমন এক সময়। হ্যাঁ, তো এখন আপনি এই সত্য মিথ্যার মধ্যে কোনটা যে সত্য কোনটা মিথ্যা, এটা যুক্তি দিয়েই মানুষকে মানে যুক্তিহীন করে রাখছে, জি জি মানে যুক্তি দিয়েই যুক্তিহীন করে রাখতেছে। জি। আমরা আরো ডিপ ডাইভিং ডিসকাশনে যাব। তা সবার আগে হচ্ছে হ্যাঁ, আমরা জানতে চাই যে বাংলাদেশের সুফিজমের প্রবর্তন বা উৎপত্তিটা কিভাবে আসে, যদি আমাদের সাথে কিছু শেয়ার করতেন। বাংলাদেশের এটা তো সুফিজম। ট্র্যাডিশনালি যতদূর জানি যে মানে শাহজালাল বাবা, হযরত শাহজালাল বাবার মাধ্যমে আসছিলেন উনি। হুম, হুম, তারপর ওইদিকে চিটাগাংয়ে আবার বদর পীরের মাধ্যমে আসছিলেন। তো দুইজনের নাম পাওয়া যায় আর কি হুম, স্পেশালি। হুম। হ্যাঁ, তারপর 12 আউলিয়া ছিলেন, যে মানে খাজা বাবাও তো আসছিলেন 12 জন করে নিয়ে। হ্যাঁ হ্যাঁ। তো এইভাবেই হয়েছিল। এটা তো 800 বছর আগের ঘটনা। হ্যাঁ, তারপর চিটাগাঙে। আবার খানজাহান আলী বাবা আছেন, হুম, হুম। খানজাহান আলী উনি আচ্ছা উনি আচ্ছা। আবার আরেকজন আসছিলেন ওই দিক থেকে। মানে এক একটা এরিয়ায় এক একজন করছে। তো মোস্টলি 3-4 জনের নাম পাওয়া যায়। হ্যাঁ, এর মধ্যে শাহজালাল বাবার নাম সবচেয়ে বেশি সবাই জানে। হ্যাঁ, আর বদর পীরেরও বলা হয় যে বাংলাদেশে প্রথম। তো এরকম একই সময় সময় মানে আসছে আর কি। তবে আউলিয়াদের দিয়ে আসছে বাংলাদেশে, ইসলামটা আউলিয়াদের দিয়ে আসছে, এছাড়া এটা অন্ধকার একটা জায়গা ছিল, মানে ইসলামের আলো ছিল না আর কি। হুম, হুম। সুফির সাথে আমি যেটা, সুফির সাথে কি মাজারের কোনো সম্পৃক্ততা আছে? মানে সুফিজমের সাথে অনেকের আসলে অনেক কমপ্লেক্সিটি জায়গাটা থাকে মাজার এই ছাড়া ব্যাপারে। সুফিজম নাই। হুম হুম। অবশ্যই। অলরাইট। মাজার ছাড়া সুফিজম সম্ভব না। জি জি। তো এবার আমি হচ্ছে, যেটা বললাম গুরু, হ্যাঁ হ্যাঁ। মাজারটা কি জিনিস সেটা বুঝতে হবে আপনাকে। হুম। যদি আমাদের সাথে মাজারটা শেয়ার হচ্ছে করতেন। হ্যাঁ নূর, হ্যাঁ। মোহাম্মদী নূরের জাগ্রত অবস্থা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। যে এটা কিন্তু মাজার ওই কবর না বা না, ওটা কোনো হুম বিষয় হুম। না। বাইরে বাহ্যিক ভেতরে যিনি থাকেন, উনি ওনার ভেতরে আল্লাহ নূর জাগ্রত থাকে, মোহাম্মদের নূর জাগ্রত থাকে। জি জি। তো ওই নূর একবার জাগ্রত হলে ওটা সৃষ্টির শেষ পর্যন্ত থাকবে। তো ওই নূর যে জায়গায় জাগ্রত থাকে, ওই কবরটা আসলে একটা জাগ্রত নূরের একটা ক্ষেত্র। হুম হ্যাঁ, হুম। যে ইংলিশে যেটাকে বলে পোর্টাল বা রুট। পোর্টাল। হ্যাঁ হ্যাঁ। এখন যখন হাজার হাজার লোক যায় ওখানে মানত করে, ওটা হ্যাঁ হ্যাঁ। আল্লাহর দরবারে সরাসরি তাদের চলে যায়, তাদের আরজিটা, তাদের মনের ইচ্ছাটা চলে যায়, এবং ওখান থেকে আল্লাহ পাক ইচ্ছা মতো তাদেরকে গ্র্যান্ট করে। হুম হুম। হ্যাঁ, এখন ধরেন আপনি, আপনার সামনে লক্ষ লক্ষ লোক, কারণ আপনি মাইক ছাড়া কজনকে শোনাতে পারবেন? এক্স্যাক্টলি। তো ওইটা হচ্ছে মাইকের মতো। হুম যখন হুম। ওটা বলা হয় তখন আল্লাহর দরবারে ওটা পৌঁছে স্প্রেডেড যায়। হয়, পৌঁছে যায় সাউন্ড। হ্যাঁ এখন আপনি মাইক ছাড়া চিল্লান অন্য জায়গায়, ওটা তো যাবে না ওইভাবে হ্যাঁ হ্যাঁ। তো ওনারা যেহেতু জাগ্রত নূর, তো জাগ্রত নূরের কাছে যখন আপনি বলবেন তখন ওটা সরাসরি যাবে। আর সাধারণ মানুষের মধ্যেও এই নূর থাকে, কিন্তু ওটা ঘুমন্ত। হুম এবং হুম। সুফিজমের মাধ্যমে, চর্চার মাধ্যমে, গুরুর মাধ্যমে এই নূর জাগ্রত করতে হয়। এই নূর জাগ্রত করারও বিভিন্ন পর্যায় আছে, যে যে পর্যায়ে করতে পারে সেই পর্যায়ের সুফি এবং বা আউলিয়া, শেষের দিকে আউলিয়া হয়। হ্যাঁ, হুম। সুফিটা বলা হয় যে আউলিয়াদের পথ, আচ্ছা কিন্তু আচ্ছা। সব সুফি কিন্তু আউলিয়া না। লক্ষ আচ্ছা। লক্ষ সুফি থাকলে একজন দুইজন আউলিয়া হবে। হ্যাঁ, সেটা আউলিয়া অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস, এটার জন্য অনেক সাধনা লাগে, অনেক লাগে। তো যারা মাজার হয় সাধারণত তারা আউলিয়ার, আউলিয়া ওই ওই পর্যায়ের মানুষদেরই হয়, হুম হুম। এই আর কি। তো ওই জন্য মাজার, মাজার সুফিজমের সেন্টার, ওইটা থেকে আপনাকে সব নিতে হবে। এটা পাক পাঞ্জাতনের জায়গা। হ্যাঁ, জি পাক জি। পাঞ্জাতন মানে বুঝছেন তো, মানে যেটা পবিত্র পবিত্রতা। হ্যাঁ পাঞ্জা হ্যাঁ। বলে, পবিত্র 5 তনু দেহ। হুম হুম হুম। যে যেমন এটা হচ্ছে পাক পাঞ্জাতন মানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর হচ্ছেন হযরত আলী, মা ফাতিমা, তারপর মাওলা হাসান, মাওলা হুসাইন, হুম ইমাম হুম। হোসেন। হ্যাঁ, তো এই 5 জনের নূর হচ্ছে এক জায়গা থেকে, এটা হচ্ছে জাত নূর, আল্লাহর জাত নূর। আচ্ছা আচ্ছা। এই নূর থেকেই এই দুনিয়া সৃষ্টি, এই বা ইয়ার সৃষ্টি। হ্যাঁ, হুম এটাই হুম। আর কি। তো এই নূরের জাগ্রত না করতে পারলে সুফিজম হবে না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। যারা বলে যে এটা এটা আমি বুঝি না, আমি করি নাই, তারা সুফি না। সুফিজমটা জীবন্ত জিনিস, এখানে বই পড়ে বা জ্ঞান দিয়ে কিছু হয় না। এটা হচ্ছে হৃদয় হৃদয় খেলা। হ্যাঁ, গুরুর সাথে শিষ্যের হৃদয়ের আদান প্রদান। হ্যাঁ, প্রথমে হৃদয়ের আদান প্রদান, তারপর আত্মার আদান প্রদান, এবং এটা জি জি। আত্মার খেলা। এটা আমি পরে বলছি আপনাকে, আত্মাটা এখানে কেন গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আত্মার জগৎ। এটা এটা আমরা
আপনার মানুষের জগৎ না, এটা ইয়ার মানে ম্যাটারের জগৎ না, এনার্জিরও জগৎ না, এটা আত্মার জগৎ। আচ্ছা আচ্ছা, আত্মা কি জিনিস, রু আত্মা, এগুলো কি জিনিস, এগুলো আস্তে আস্তে এগুলোরও অনেক কিছু ইয়ে আছে, ব্যাখ্যা ব্যাখ্যা আছে। আছে, অবশ্যই অবশ্যই মানে আমরা। ব্যাখ্যা মানে আমি ব্যাখ্যা বিশ্বাস করি না, আমি যেগুলো বিশ্বাস করি যেটা বাস্তব, যেগুলোর মধ্যে দিয়ে আমি গেছি ওগুলোই বলবো। আমি ব্যাখ্যা বা পড়া ওগুলোতে আমি বিশ্বাস করি না, কারণ ওগুলো অবশ্যই আমরা। বহু বহু কিছু বলবে। আমার কথা হচ্ছে যে আমি যেটা খাবো সেটাই না বর্ণনা করতে পারবো। এখন এটা আমি তো অবশ্যই। হ্যাঁ, এখনো কাচ্চি বিরিয়ানি খাই নাই, কিন্তু অনেক পড়ালেখা করছি এটা নিয়ে, লাভ আছে? নো নো নো, এক্স্যাক্টলি, ভেরি নাই, ভেরি ইন্টারেস্টিং হচ্ছে আমাদের ডিসকাশন। ডিয়ার ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন একটু জীবন যাপন বা এখন হচ্ছে হ্যাঁ, আমরা আমাদের শিল্পীর যেই জীবনযাপন আছে বা তার আর্ট ওয়ার্কের ভেতরে যে সুফিজমের যে বিভিন্ন এলিমেন্ট বা ব্যাপারগুলো ফুটে আসে সে সম্পর্কে আমরা জানবো। তো আমরা হচ্ছে আমাদের শিল্পী সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। উনার একটা সলো এক্সিবিশন ছিল, এটা হচ্ছে আর্টকন পত্রিকার কি আয়োজিত হ্যাঁ, ভার্চুয়াল এক্সিবিশন ছিল এটা। আমরা হুম, থাইল্যান্ডে হচ্ছে উনার একটা গডস লিলি নামে একটা স্কাল্পচার দেখতে পাই, যার সাইজ ছিল হচ্ছে 20 হ্যাঁ, ফুট দীর্ঘ দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 7 ফুট। হুম, আমরা হচ্ছে তার হ্যাঁ, এপি গ্র্যান্ড ট্যুর একটা নোহা আর্ট নামে 100 ফুট ইন্টু 10 ফিট হ্যাঁ, যে একটা দীর্ঘ পেইন্টিং আছে, সেই পেইন্টিং হচ্ছে আমরা ব্যাংকক বা থাইল্যান্ডে দেখতে পাবো। আমরা হচ্ছে ওনার কিছু পারফরমেন্স আর্ট দেখেছি বা দেখতে পাবো, যেটা হচ্ছে খুবই ইন্টারঅ্যাক্টিভ ছিল। 2019 সালে এটা করা প্রথম পারফরমেন্স আর্ট, বাকিটা হচ্ছে উনি আমাদের সাথে শেয়ার করবেন। একই সাথে হচ্ছে আমরা তার মেমোরি রিলেটেড বিভিন্ন যেই সিরিজ বা বিভিন্ন ধরনের যে ওনার একটা ডিসকাশন টাইপ যে একটা সম্পৃক্ত হুম, আছে বিভিন্ন আর্টওয়ার্ক রিলেটেড ব্যাপার, এ সম্পর্কে আমরা কথাবার্তা বলবো। একই সাথে ওনার সেকেন্ড যে হুম, সলো এক্সিবিশনটি ছিল, সুফি আর্ট অ্যানিমেশন অ্যান্ড পোয়েট্রি ইভিনিং, হুম, সো এই রিলেটেড ব্যাপার সম্পর্কে আমরা জানবো। আমরা ওনার আরো যে বিভিন্ন ধরনের বই পুস্তক রিলেটেড যে প্রকাশনা বা বিভিন্ন ব্যাপারগুলো ছিল, যেমন আমরা নবীজির গোলাপ সম্পর্কে দেখতে পাই, এরকম টুকটাক ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার সম্পর্কে জানবো। ওনার আমরা কিছু ফটোগ্রাফি এক্সিবিশনও দেখতে পাই, লাইট ফ্রম দ্য কসমস। তারপর একই সাথে হচ্ছে সেভেন্থ মোকাম আছে, রু আছে, আই এম ইউ আছে। এগুলো কি কি বিষয় নিয়ে করা ছিল বা এর পেছনে আসলে ইন্টারেস্টিং ঘটনাবলী আসলে কি ছিল, এরকম স্পেসিফিক ব্যাপার নিয়েও হচ্ছে আমরা পরবর্তী ইন্টারেস্টিং বিষয়গুলো জানার চেষ্টা করব। সো আমার কাছে আপনার প্রথম প্রশ্নটি হলো যে সুফিইজমে আপনার এই যে দীর্ঘ সলো এক্সিবিশন বা আপনি এপিক গ্র্যান্ড ট্যুর যেটা দিয়েছিলেন, নোহাজ আর্ট যে আপনার হুম। পেইন্টিংটা করেছিলেন, এ সম্পর্কে যদি আমাদের সাথে কিছু বিষয় শেয়ার করতেন, কোনো দারুণ হ্যাঁ, অভিজ্ঞতা বা মানে কোনো ওই যে যেটা স্পেসিফিক। 100 ফিট পেইন্টিং, যেটা হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2005 সালে করছিলাম। জি জি জি। তো ওইটাই আমার প্রথম সুফি কাজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 5 সালেরটা। হুম হুম। তো এটা ছিল যে মানে বিবলিক্যাল বলেন, মানে বলে আসলে এটা কোরআনের যে হ্যাঁ ঘটনা, হ্যাঁ, নূহ আলাইহিস এটা সালাম। বিভিন্ন ধর্মে আসছে বিভিন্ন সময়, হুম হুম। এবং এটা রিয়েল, এটা রিয়েল তো বটেই, আমাদের ধর্মে যেহেতু আছে বলেছে, তো এটাই আর কি। তো এখন ওটা নিয়ে এঁকেছিলাম আর কি, 100 ফিট একটা ছবি এঁকেছিলাম। তো ওটা যেহেতু একটা বিরাট ঘটনা, মানে পৃথিবী নতুন করে শুরু হচ্ছে, হুম হ্যাঁ, হুম। একটা পৃথিবীর একটা পর্যায় শেষ, আবার নতুন করে শুরু হচ্ছে। হ্যাঁ, নতুন করে নতুন ইমানদার দিয়ে শুরু হচ্ছে, এরকম আর কি। আগে তো অবিশ্বাসী ছিল অনেক, ওই জন্যই তো মানে যারা কুফরি করতো, যারা আর কি কাফের ছিল, তাদেরকে ধ্বংস করেই তো আল্লাহ হ্যাঁ হ্যাঁ। নূহ আলাইহিস সালামকে পাঠায় আবার নতুন করে নতুন ইয়ে তৈরি করলেন, মানব সমাজ তৈরি করলেন। তো এই ঘটনাটা আমাকে খুব আগে থেকে ইয়ে করতো, তো মানে স্ট্রাইক করতো যে এত বড় একটা ঘটনা, এটা একটা অনেক কিছু পাওয়া যাবে। তারপর আমি ওটার সাথে কিছু নতুন এলিমেন্ট দিলাম, আর নতুন মানে একটা নতুন ভাবে ওটাকে ব্যাখ্যা করলাম ছবির মধ্যে, যে ওখানে ইতিহাসকে মিলালাম, যে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি আসতেছে, ভারত জয়, মানে ওর একটা প্রতীকের মতো একটা জাহাজ আঁকলাম বিরাট 100 ফিটের মধ্যে। ওটার মধ্যে বিভিন্ন প্রতীকী জিনিস আনলাম। হুম হুম। হ্যাঁ, যে ফেরি টেল থেকে শুরু করে ইভেন কার্টুন ক্যারেক্টার্স, মানে যত রকম, তারপর বাংলা প্রবাদ, তারপর ধরেন মডার্ন সিভিলাইজেশনের কিছু ইয়ে, ইভেন হিটলারের ঘটনা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তারপর ইকুয়াল টু এমসি স্কোয়ার। এই যে মডার্নিজম, মানে যেহেতু ওটা সভ্যতাকে বাঁচাইছে, হ্যাঁ হ্যাঁ। সভ্যতাকে বাঁচাইয়া এখনকার যে সভ্যতা লাস্টের দিকে, এই পুরা জিনিসটাই আনতে চাচ্ছিলাম। এবং লাস্টে দেখাইছিলাম যে পুরা ইয়েটা, নৌকাটা, নুয়ের নৌকাটা একটা টিয়া পাখি টেনে নিয়ে যাচ্ছে, এবং তার ঠোঁটে একটা চিঠি।
মানে একটা খাম। and এটার মানে ছিল যে ওই এই যে আমাদের সভ্যতার যে ইয়েটা, এটা আসলে পুরোটাই ভাগ্য নির্ভর এবং এটা আল্লাহর হাতে। এবং এটা এমন যে যেটা আমাদের দেশে যে চিয়া পাখি ভাগ্য গণনা করতো, জিনিসটা ওইরকমই একটা মানে আনপ্রেডিক্টেবল একটা জিনিস যেটাকে বেশ প্রেডিক্ট করা যায় না। বেশ হ্যাঁ, ইন্টারেস্টিং। ওরকমই একটা জিনিস যে ওটা টিয়া পাখির হাতেই যেন আছে, আচ্ছা আমরা কেউ আচ্ছা। জানি না ওটা কি হবে। কিন্তু সভ্যতাগুলো এইভাবে যাচ্ছে আর কি। তো টোটাল একটা আদিম মানে ওই 5,000 বছর আগের ওই ঘটনা থেকে শুরু করে একদম লেটেস্ট অ্যাপোলো 11 পর্যন্ত, মানে সব ধরনের টেকনোলজি কিভাবে হুম, হুম। ওই নৌকাটার মধ্যে ছিল। হ্যাঁ, এই তো টোটাল এই এটাকে আমি দেখাইছিলাম যে জি জি। এইভাবেই সভ্যতার যে একটা ইয়ে আসে, শেষ শেষ এবং শুরু, হ্যাঁ ওটাকেই হ্যাঁ। আমি অন্যভাবে দেখাই, মানে নুয়ের নৌকার মধ্যে দিয়ে দেখাইছিলাম আর কি। আপনার এই পেইন্টিংটা করতে কত সময় লেগেছিল টোটাল? আপনি থাইল্যান্ডে বসে করলেন যখন? এটা সব মিলায় ১ বছরের মতো, মানে ৭-৮ হুম, মাস হুম। লাগছিল ইয়ে করে। এটাকে আপনি এটা 7 মাস? ২০০১ এ আঁকা হয়। আচ্ছা আচ্ছা তারপর এটা এলিয়াস ফ্রান্সিসে দেখানো হয় ঢাকায়। আচ্ছা তারপর আচ্ছা। চিটাগং এলিয়াস ফ্রান্সিসে দেখানো হয়। ওইভাবেই আমি প্ল্যান করছিলাম যে আমরা যে নৌকা দিয়ে, যেহেতু এটা নৌকার একটা ইয়া, তো নৌকা দিয়ে এটাকে ডিসপ্লে করবো। ভেরি আনইউজুয়াল একটা ডিসপ্লে। ইভেন মিউজিশিয়ানও ছিল ওটাকে ইয়া করার জন্য, বেশ মানে ওটাকে ইন্টারেস্টিং। ইম্প্রোভাইজ করার জন্য। তো এটা দ্যাট ওয়াজ এ গ্র্যান্ড শো, বিরাট শো ছিল আর কি। এটাকে আপনি বাংলাদেশে বসে করেছিলেন? না, না, পেইন্টিংটা তো বাংলাদেশে ২০০৫ সালে। আচ্ছা আর আচ্ছা আচ্ছা ওইটা হয়েছিল ওই যে ২২ সালে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। খুবই দারুণ একটা ব্যাপার। আচ্ছা। আমি করছিলাম ২০১৯ সালে, হুম হুম। ১৯ না ২০ সালে, ওই যে যখন ওই যে কোভিড ছিল, জি জি। ওই কোভিডের সময় একটা ছোট আইল্যান্ড ছিল ওই থাইল্যান্ডে, হুম হুম। ওখানে ছিলাম আমি। হ্যাঁ, তো ওই সময় যেহেতু পুরা পৃথিবী লকড ছিল, এখন কিছু হ্যাঁ হ্যাঁ। করার ছিল, মানে একটা আইল্যান্ডের মধ্যে ছিলাম, তো ওখানে একটা ফ্যাক্টরি পেয়ে যায়। তো তখন বসে বসে ওই গডস লিলি করছিলাম। তখন তো আল্লাহ, মানে পুরা পৃথিবীটা আল্লাহর দয়ার উপর, এখনো দয়ার উপর, কিন্তু তখন সবাই ভাবতো যে আল্লাহ, মানে সবাই এমন অবস্থা ছিল আল্লাহ আল্লাহ করা ছাড়া কোনো উপায় ছিল না। জি জি, তা তো সভ্যতার অবশ্যই। যে মাতব্বরি সব হুম হুম। চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা। তো তখন তখনই মনে হলো যে মানে গডস লিলি মানে আল্লাহর একটা রহমত। হ্যাঁ, হুম যে হুম। এটা ইয়ে করে। এবং ওটা দেখবেন যে ওটার মধ্যে হার্টেরও ইয়ে আছে, হুম হুম। শেপটার মধ্যে হার্টের একটা শেপ আছে। সিম্বলাইজ একটা ব্যাপার হ্যাঁ, যে আছে। কাল্ব আর কি, যেটা হুম আমাদের সুফিজমে কাল্ব বলে। হুম ওই হুম। কাল্বের স্পিরিচুয়াল হার্ট, ওটা আসলে কালবি, কাল্বের স্কাল্পচার বলতে পারেন। হ্যাঁ, এখন কাল্ব হচ্ছে, হার্ট হচ্ছে গোস্তের, আর কাল্ব হচ্ছে রুহানি আর নূরের। হুম হুম। হ্যাঁ, তো ওইটা আসলে নূরের হার্ট, ওই কালবি হার্ট, ওটাই ছিল গডস লিলি। গডস এই কাল্ব কেন, যে কাল্বের মধ্যে দিয়েই সমস্ত এলম আসে। এলেম গুলো কিন্তু কাল্বে আসে। সুফিজমে যত এলেম আপনার কাল্ব দিয়ে আসে। এই কাল্ব পরিষ্কার করাটাই হুম হুম। সুফিজম। তো এখানে এখানে লাইক আপনি কি তখন কি থাইল্যান্ডে ছিলেন, মানে ভ্রমণে ছিলেন নাকি কোনো এই এই প্রজেক্টের কাজেই ছিলেন না, আমি 2020-এ? ছিলাম তো ওখানে ১ আচ্ছা বছর আচ্ছা। মতো ছিলাম। হ্যাঁ আবার হ্যাঁ। আমরা আমরা হচ্ছে আপনার একটা কক্সবাজার একটা কাজ দেখি, একটা দারুণ একটা অনেক বৃহৎ শেপের কচ্ছপ, তার ভেতরে হুম, খুবই সুন্দরভাবে স্ট্রাকচারাল ওয়েতে বিষয়টাকে আপনি রিপ্রেজেন্টেশন করেছেন। তো ওইটার হ্যাঁ, গল্পটা আমাদের সাথে যদি একই সাথে শেয়ার করতেন, যেহেতু আমরা স্কাল্পচার বা ইনস্টলেশন নিয়ে কথাবার্তা বলছিলাম অলরেডি। হ্যাঁ, ওইটার ওইটা ব্যাপারটা কি একটা ছিল? বড় কচ্ছপের স্কাল্পচার। হুম হুম। ওইটা নিয়ে ওইটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্কাল্পচার আর কি, কচ্ছপের। হুম হুম হুম। কচ্ছপের স্কাল্পচার এত বড় নাই, আর ভেতরে মুরালটাও মানে আমার মনে হয় না উপমহাদেশে বা বাংলাদেশে এত বড় মুরাল আছে কোথাও, আচ্ছা আর আচ্ছা। এত ভ্যারি ইয়াতে। এটা হচ্ছে টার্টল কনজারভেশনের উপর একটা ট্রিবিউট আর কি। এটা যেটা সব কাছিমরা আসে না, হ্যাঁ হ্যাঁ। কাছিমরা আসে ওখানে ডিম পাড়তে যায়, তো মারা যায়, কুকুর খেয়ে ফেলে, লোকালরা খেয়ে ফেলে, যারা অন্য উপজাতি ইয়েতে। তো এই যে কাছিমদের জন্য একটা সচেতনতামূলক ইয়ে করার ছিল। তবে ব্যাপারটা শুরু হলো একটা স্কাল্পচার, একটা আর্ট ওয়ার্ক, বেসিক্যালি আর্ট ওয়ার্ক। আর ভেতরে যে আহ, ইয়েগুলো আছে, মিউরালগুলো আছে, মিউরালগুলো হচ্ছে ওই কাছিমেরই বিভিন্ন ইয়া টেলস আর কি। হ্যাঁ, হুম হুম। মিথ, ওই মিথ গুলাকে এক একটা ইয়ে করা একটা বিরাট একটা ইয়ে কোলাজের মতো। হ্যাঁ, ভেরি যেমন ইন্টারেস্টিং। নর্থ আমেরিকা হচ্ছে কাছিমের পিঠের উপর। তারপর হ্যাঁ ওই ইভেন ওই ওই সমুদ্র মন্থনেরও ইয়ে আছে ওখানে, যে কাছিমের পিঠের উপর ওরকম আছে। তো চাইনিজ মিট আছে, তারপর রেড ইন্ডিয়া, তারপর আরো অনেকগুলো আছে আপনার। হ্যাঁ। আমি মিং ডাইনেস্টির আমি একটা ইয়ে ভিডিওটা আছে, দেখছিলাম আমি আপনার। ওটা হ্যাঁ। কাছিমের পিঠ দেখে আঁকা হয়। আচ্ছা তো আচ্ছা। এরকম তারপর
কিছু ওই যে আবোল তাবোল ওই যে ইয়ের সুকুমার রায়ের ওখান থেকে নেওয়া হয়েছে। তারপর বকচ্ছপ এই মানে যে অনেক বকচ্ছপ রেফারেন্স আর কি থেকে নেওয়া এক হয়েছে। জায়গায় করে আর তো কি আপনি এই যে একটা বিষয়টাকে কোলাজ করা হয়েছে, এই যে একটা পুরাটা করা হয়েছে এবং এটা একটা ডোমের মতো করে করা। ভেরি হ্যাঁ, ইন্টারেস্টিং। ডোমের হ্যাঁ, মতো করে করা। এটা অনেক মানে এটা ইটস ফ্যাসিনেটিং। হ্যাঁ, এটাই আর কি। ফ্যাসিনেটেড আসলে অনেক। এটা আপনার এই যে আর্ট কন ডেডিকেটেড টু সুলতান হিন্দ নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতিকে কেন্দ্র করে আপনি যেটা করেছিলেন একটা ভার্চুয়াল সলো এক্সিবিশন, এটার প্রেক্ষাপটটা আমাদের সাথে যদি শেয়ার করতেন। যে আমি অনেক কাজ করেছি ওই আপনার জি জি জি। তখন এআই দিয়ে যখন আসে এআইটা তখন তখন তো এআই কেউ চিনতো না। 4 বছর আগে ওইভাবে এআই অতটা পপুলার ছিল না। হুম হুম। আমি প্রথম বাংলাদেশের আর্টিস্ট যে এআই নিয়ে কাজ করেছি। তো বিভিন্ন রকম কাজ করেছি আরকি। যে ওই ওটা আরকি খুব প্রাইমারি স্টেজের এআই। তখন তো আর এগুলো ছিল এত না। অ্যাডভান্স তখন ছিল না, হ্যাঁ হ্যাঁ। তখন জাস্ট ওই ফটোগ্রাফকে কথা বলানো যেত, ইয়ে করানো যেত এরকম আরকি। হুম মুভমেন্ট তো ইংল্যান্ডের রানীর কিছু ছবি নিয়ে ইন্টারেস্টিং কাজ করছিলাম। ওটাকে হুম আমি ওই থাইল্যান্ডে কিছু পুরানো ফ্রেঞ্চ ফটোগ্রাফ পাইছিলাম। হুম হুম। তো ওগুলোর উপর আমি আবার পেইন্টিং করছিলাম। করে ওগুলোকে আবার এআই এ কনভার্ট করে অ্যানিমেশনের মতো ছোট, ছোট করছিলাম। হ্যাঁ? তো ওগুলোর এক্সিবিশন হয়েছিল। ওটা থাইল্যান্ডে হয়েছিল। বাংলাদেশেও আর্টকন ওই যে একটা প্রতিষ্ঠান আছে ওরাও করেছিল। রিপন ইয়াতে। তো এখানে বেঙ্গলে একটা শো হয়েছিল। এখানে অনেকদিন প্রায় ৬ মাস ধরে একটা শো হয়েছিল। তো আচ্ছা আচ্ছা। ওখানে এআই ছিল, হুম হুম। পেইন্টিং ছিল, স্কাল্পচার ছিল। এটাই আরকি। হ্যাঁ? এত লম্বা সময় কোনো এক্সিবিশন হয় নাই কিন্তু ঢাকায় কারো। তো এটা ওই সময় হয়েছিল আরকি আচ্ছা ৬ আচ্ছা। মাস ধরে। তো বেশ ক্রিয়েটিভ একটা ব্যাপার যে আপনি একটা মডার্ন এলিমেন্টটাকে আরেকটা মিডিয়ার সাথে কানেক্ট করে দেন সেটার সাথে এভাবে বিষয়টাকে সুন্দর করে উপস্থাপন করেছেন সাধারণত। হ্যাঁ, যেমন আমি হ্যাঁ ড্রোন হ্যাঁ হ্যাঁ। দিয়েও কাজ করেছি। তারপর এআই যে ভার্চুয়াল এআই যেটা আরকি ওই যে ভিআর যেটা বলে। হ্যাঁ, ভিআর। ভিআর ফিল্ম যেটা আর্ট ফিল্ম এটা 7th মোকাম বলে একটা ফিল্ম বানাইছে কিন্তু। হুম হুম হুম। গাজীপুরে এটা বেঙ্গল থেকেই ফান্ড করা হয়েছিল। ওরা হুম হুম। আবার ইয়েতে দেখাইছিল এই আপনার ইন্ডিয়ান আর্ট ফেয়ারে দেখাইছিল আরকি। আচ্ছা হ্যাঁ, তো আচ্ছা। ওটা একটা 7th মোকাম ওই ভার্চুয়াল ওখানে আমি ড্রোন নিয়েও ইউজ করছিলাম। ড্রোন তারপর ভার্চুয়াল রিয়ালিটি এগুলো দিয়ে একটা পারফরম্যান্স আর্টের মতো একটা ফিল্ম ছিল। হ্যাঁ, 10 মিনিটসের একটা ফিল্ম। আচ্ছা আচ্ছা। ওটা আছে এখনো। তো ওটা একটা ইম্পোর্টেন্ট কাজ। কারণ এই ধরনের কাজ তখন হয় নাই। এরকম কাটিং এজ আমার ইয়েগুলো হচ্ছে আমি কাটিং এজ টেকনোলজি নিয়ে কাজ করতে আগ্রহী। যদি আমি তো আমি টেকনোলজি নিয়ে কাজ করতে আগ্রহী এবং আমার স্পেস নিয়েও কাজ করার কিছু আইডিয়া আছে। ওগুলো করব আরকি আস্তে, আস্তে। আপাতত এটাই তো হজম করতে পারে না অনেকে। তো হ্যাঁ, 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 আসলেই যাই আসলেই। হ্যাঁ, পারফরমেন্স আর্ট নিয়ে কথাবার্তা হচ্ছিল। পারফরমেন্স আর্ট নিয়ে আমরা 2019 সালে আপনার একটা পারফরমেন্স দেখতে পাই। কনফারেন্স অফ দ্য বার্ডস ট্রিবিউট টু হযরত ফারিদ উদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে হ্যাঁ, একটা এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ফরিদউদ্দিন ফরিদ উদ্দিন, হ্যাঁ, হ্যাঁ। আনসারের একটা বিখ্যাত উত্তরসূরি অর্গানাইজ করছে এটা। কনফারেন্স অফ দ্য বার্ড। হুম, হুম। ওই ৭ টা পাখি আল্লাহর সাথে দেখা করতে যায়। তো ওই আচ্ছা, যে আচ্ছা। যাত্রাটা ইয়ে করে। তারা যখন আল্লাহর কাছাকাছি যায় তখন দেখে যে সবার চেহারা একই। বলে যে এ আমার মতো, এ আমার মতো। মানে সব সোল এক এটাই বলতে চায় আরকি। হুম, হুম। হ্যাঁ, এটাই আল্লাহর ইয়া। তো ওটাই ওখানে দেখায়। মানে ওই পারফরম্যান্স এ ওটাকেই অন্যভাবে দেখায়। এরকম তাদের অনেক রকম জিনিসপত্র পড়া ছিল রূপালী। এবং আচ্ছা, সবাই আচ্ছা। সবার দিকে আয়না ধরছিল। হ্যাঁ? যে সবাই আসলে একই সোল এরকম একটা ইয়া। খুবই ইন্টারেস্টিং ওটা জায়গাগুলা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওইটা একটা পারফরম্যান্স আর্ট ছিল আরকি। আপনার এই যে মানে আপনার এই যে ফিলোসফিক্যাল জায়গা আছে, একটা যখন এই যে স্টোরি বেস যে মানে বিষয়গুলা এটার সাথে যখন কানেক্ট করতেছেন তখন ফিলোসফিক্যাল এরিয়া আসলে কিভাবে চিন্তাগুলো আসে? মানে আপনি কি আগে চিন্তা করে দেন কাজে ইমপ্লিমেন্ট করেন নাকি এটা অলরেডি আপনার একটা প্ল্যানের থ্রু থেকেই যায় মস্তিষ্কের ভেতরে? কিভাবে বিষয়গুলোকে না আমার কোনো প্ল্যান নাই। আমার হুম কোনো হুম। জ্ঞানও নাই, প্ল্যানও নাই। আমি নিজেই আচ্ছা জ্ঞান, আচ্ছা। নিজেই প্ল্যান। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। মানে না। আমার কোনো বরোড কিছু নাই। আমি হুম হুম। নিজেই নিজে। আচ্ছা মানে আচ্ছা। ধরেন এটা করে ওটা করব, এটা করব ওরকম কিছু হুম না। হুম। আমি এই মুহূর্তে যা, এই মুহূর্তেই তা। আচ্ছা। মানে ধরেন এখন বলতে হলো যে এটা করব, আচ্ছা আমি করে দিচ্ছি। এরকম। মানে একজন শিল্পী হিসেবে যে ভবিষ্যতের যে অনেকে ব্যাপার-স্যাপার নিয়ে ভাবে সেরকম কিছু নাই। না আমার কোনো প্রিপারেশনও নাই, আচ্ছা কিছু আচ্ছা, নেই। ভেরি নাইস। আমার কোনো হ্যাঁ। প্রিপারেশন নাই এবং নন প্রিপারেশনও নাই। হুম, হুম। আচ্ছা। মানে আমি আপ ন্যাচারাল। হুম, আমার হুম। ধরেন আপনি একটু পরে পানি খাবেন, একটু পরে নিঃশ্বাস নিবেন। এটার জন্য তো প্রিপারেশন দরকার হবে না। নো, নো। নিঃশ্বাস নিতে যেমন প্রিপারেশন লাগে না, আমার সব এরকম। তো এটাকে বলা যায় যে নিশ্চয়ই আমার থিংকিং প্রসেসটা এমন যে আমি ওটার মধ্যে দিয়ে প্রিপারেশন নেই। হ্যাঁ? কিন্তু আমি জানি না আরকি।
মানে আমি কনসিয়াসলি কিছু করি না, আনকনসিয়াস একটা ড্রাইভে থাকি। মানে হুম, আমার হচ্ছে যে আল্লাহর উপর ছেড়ে দিই, যে আল্লাহ যেভাবে চালাবে সেইভাবে। হ্যাঁ, হুম, আল্লাহ পুরাটাই আল্লাহ ভরসা। আমি আল্লাহ ভরসা শব্দটাকেই সবচেয়ে বেশি ইয়ে করি, যে প্রাধান্য আমার দেন। জীবনটা আল্লাহ ভরসাতে। আমি আগামীকাল কিভাবে চলবে সেটা আমি জানি না। এরকম। হ্যাঁ? মানে কোত্থেকে কি হবে সেটাও জানি না। কবে কি এক্সিবিশন হবে সেটা সম্পর্কেও আমি জানি না। সেটা আল্লাহ যখন চায় তখন দেয়। নবীজির গোলাপ যে কবিতা সিরিজ যে হ্যাঁ, বইটা আছে, এটা আপনারই লেখনী, আপনারই তো লেখা। হ্যাঁ, আমি তো হ্যাঁ, আমার হ্যাঁ, লেখা। হ্যাঁ। তো মানে একটা একজন শিল্পী, একজন লেখক, মানে যখন কোনো কিছু লিখছেন, তখন ওই বিষয়গুলো কিভাবে আসে? মানে টোটাল বই সম্পর্কে যদি আমাদের একটু জার্নিটা বলতেন। বইয়ের যে জার্নিটা ছিল বেঙ্গল প্রকাশনায়, এটা আপনার হচ্ছে এই যে বইটা। রুহের হুম, হুম। খেলা তো। হ্যাঁ, হ্যাঁ। রুহের খেলা, আমার কবিতাগুলো হচ্ছে মানে এটা একদম মনে হবে যে আরেকজন লোক লিখছে। ছবিগুলো আচ্ছা, আচ্ছা। একরকম, কবিতাগুলো একরকম, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আরেকজন লোক লিখছে। এটা আসলে আমার রুহের কণ্ঠস্বর। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এটা আমার যখন আপনার রুহ কথা বলা শুরু করবে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। হ্যাঁ, এগুলো এগুলো যে কবিরা বলবে এগুলো কবিতা হয় না। হুম, আবার হুম, আরেক দল বলবে হয়। এরকমও অনেক রকম ইয়ে আছে। তাতে কিছু এসে যায় না। এগুলো হচ্ছে সত্যবাদী। হ্যাঁ? হুম, হুম, কবিতা হচ্ছে কবিদের নিজস্ব ধ্যান ধারণা থাকে। নিজস্ব কল্পনা শক্তি থাকে। হুম, আমার হুম। এখানে ওগুলো নাই। আমি নিজে কিছু কল্পনা করতে পারব না। আচ্ছা, আচ্ছা। আমারটা আমার রুহ যেভাবে আমাকে চালাবে সেভাবে এটাই আপনি চলবেন। ওভাবে বলতে চাই। হ্যাঁ, র এটা অটোমেটিক একটা ভয়েসের মতো। হুম, হুম। হ্যাঁ, এটা আমার ভেতরে চলতে থাকে, ওভাবেই লিখতে থাকি। হ্যাঁ, আচ্ছা। একজন বলে আমি লিখি। এখন সেটা আল্লাহর পক্ষেই। হ্যাঁ? এটা তো কোথাও লিপিবদ্ধ করে রাখছেন নাকি? এটাও ইনস্ট্যান্ট কবিতাগুলো? প্রসেস? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কবিতাগুলো প্রসেস করা আছে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। রহমতের স্মৃতিগুলো, এই যে স্মৃতি কাহিনী যেটা আছে, উর্কি প্রকাশনী এটা পাবলিশ করেছিল ও সম্ভবত। স্মৃতি কাহিনীটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা স্মৃতি ব্যাপারটা কেমন কাহিনীটার ছিল? মধ্যে হচ্ছে কি, আমি একটা লাইফ থেকে আরেকটা লাইফে আসছি তো। মানে হুম, হুম। আমার লাইফকে ২ ভাগে ভাগ করা যায়। আচ্ছা, আচ্ছা। সুফিজমের আগে ৮-৯ বছর আগে একটা লাইফ ছিল, এখন একটা লাইফ ছিল। তখনও সুফিজমটা ছিল কিন্তু ওটার সাথে ভোগ ছিল, দুনিয়া ছিল। হুম, হুম। কিন্তু আম্মা চলে যাওয়ার পরে ওই দুনিয়াদারিটা চলে গেল। আম্মা চলে যাওয়ার কিছুদিন আগেই এবং পরে। হ্যাঁ, আরেকজন আসছিল উনি তারপরে এরকম আরকি। হ্যাঁ? তো যাই হোক। তো ওই দুনিয়াদারি যখন চলে গেল তখন আসলে আমার আসল যাত্রাটা শুরু হলো। আচ্ছা, হুম? আচ্ছা। তার আগে সুফিজম ছিল কিন্তু ইন্টেলেকচুয়াল ভঙ্গিতে ছিল আরকি। হুম, হুম। হ্যাঁ, সাধকের ভঙ্গিতে ছিল না। সাধকের ভঙ্গিতে ৮-৯ বছর ৮ বছর হবে আরকি। হ্যাঁ? এটা তো এখন ওই রহমতের স্মৃতিগুলা হচ্ছে ২ টা জীবনের একটা মাঝামাঝি জায়গা। যে হুম, আগের হুম, জীবনের কিছু স্মৃতি নিয়ে ওটাকে আমি আবার ঐরকম করে রাখি নাই। ওটাকে আমি একটা মোল্ড দিছি। ওটাকে এক ধরনের ফ্যান্টাস্টিক্যাল জায়গায় নিয়ে গিয়ে হুম, আবার হুম। সুফি ঘরানায় নিয়ে গিয়ে এক ধরনের নতুন ধরনের একটা লেখা তৈরি করছি। লেখাটা পড়লে বুঝবেন যে এটা বাংলায় এই ধরনের টুইস্ট করে লেখা হয় নাই। আমার মনে হয় না কেউ লিখছে। আমি হ্যাঁ? অবশ্যই বইগুলো কালেক্ট করব। এটা আমরা কি, এটা যদি আমাদের ভিউয়ার্স কালেক্ট করতে চায় বইগুলা, তাহলে তারা কিভাবে কালেক্ট করবে? এটা উড়কি প্রতিষ্ঠানে উড়কি যে প্রকাশনী আছে ওদের সাথে যোগাযোগ করতে হবে। এখন এটা আচ্ছা, ওদের আচ্ছা। মেলায় একটা বই আছে, আমি দিব পোস্টটা। মেলাতে ওদের আছে আরকি। হ্যাঁ, ওখানে আর মেমোরি। নবীজির গোলাপ তো বেঙ্গল বুকস থেকে বেরিয়েছে, পাবলিশার্স থেকে। ওটা যে কেউ এখন মেলাতে পাবে আরকি। হ্যাঁ। আমরা আপনার মেমোরি সিরিজটা দেখতে পাই। মেমোরি অফ লাভ, মেমোরি অফ স্টার, হুম। মেমোরি অফ কি ওই যে আমি মর্নিং বললাম না, অফ এ নাইট, আপনি মেমোরি যখন অফ এ সিক্রেট সিটি। হ্যাঁ, হ্যাঁ। আপনি যখন সুফি পথে যাবেন তখন আপনার কাছে দুনিয়াটা মেমোরি হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। দুনিয়াটা বর্তমানে থাকে না। তখন পাস্ট হয়ে যায়। যে আমি এই পৃথিবীতে ছিলাম। আমি এই ঘরটাতে ছিলাম। আমি এই বাসাটা, নিজের বাসাকেই মনে হবে যে আমি এখানে ছিলাম। হ্যাঁ, আপনি একটা অতীত দেখতে পারবেন। নিজেকে একটা অতীতের জায়গায় দেখতে পারবেন। কারণ আপনি তখন অতীত, বর্তমান, ভবিষ্যতের বাইরে থাকেন। একজন হুম, হুম। সাধক কিন্তু মানে তার ইয়েতে থাকে, একটা রুহের জগতে থাকে এবং এটা হচ্ছে টাইম এবং স্পেসের বাইরের জগৎ। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং এবং ফ্যাসিনেটিং। এটা যদি না যাওয়া যায় কেউ বুঝবে না এটা কেমন। আপনি একই সঙ্গে বর্তমান, ভবিষ্যৎ সব জায়গায় থাকবেন। হ্যাঁ, আচ্ছা, এটা আচ্ছা। সাধনার বিষয় আরকি। যেটা সায়েন্টিস্টরা খুব চেষ্টা করতেছে, ওটা আমরা সুফিরা পারি। হুম, হুম। ভেরি ইন্টারেস্টিং। লাইট ফ্রম দ্য কসমোস, এটা এটা মূলত মানে এটার প্রিভিয়াস বা টার্মটা কি ছিল? আপনি যখন মানে লাইট ফ্রম দ্য কসমোস কানেক্ট করতেছেন কসমোসের সাথে,
মানে একটা আধ্যাত্মিকতার যে জায়গা আমার ছিল। তো একটা বই বেরিয়েছিল যে কসমিক আর্ক, ওটা মারমেড আর্ট ফাউন্ডেশন থেকে বেরিয়েছিল। হুম, হুম। কসমোলজি নিয়ে আমি অনেক বহুদিন আগে থেকে কাজ করছি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। যে কসমোলজি মানে কি কসমিক সবকিছু আর কি, মানে গ্র্যান্ড ইয়া টিয়া। যেমন আমার আগের ছবিগুলো ছিল একটা নতুন সোসাইটি, মানে এক ধরনের এলিয়েনেটেড সোসাইটি বা এলিয়েন্স, এক ধরনের সায়েন্স ফিকশনও কিন্তু আমি প্রথম বাংলাদেশে প্রথম কাজ করি, আর কেউ করে নাই। এবং আমি আচ্ছা, আচ্ছা। অক্সলোতে এটা এক্সিবিশনও করছিলাম, সায়েন্স ফিকশন এক্সিবিশনে, হুম, হুম। গ্রুপ এক্সিবিশনে আমাকে এটা প্রথমে রাখছিল ওরা। এটা কত সালে এটা কবে করেছিলেন? 15 দিকে হুম, বোধহয়, হুম। 15 বা 16 দিকে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এরকম হবে। এটা এখানে ঢাকা আর্ট সামিটে হয়েছিল। তারপর ওখান থেকে ওই টেট মডার্নের একজন ইয়ে ছিলেন, ওই কিউরেটর, উনি কিউরেট করছিলেন নাদা রাজা। তারপর ওখানে ওই অসলোতে নিয়ে গেছিল ওই শোটা। তো হুম, এই হুম। যে সায়েন্স ফিকশন নিয়ে যে কাজ করা, এটা আমি প্রথম বাংলাদেশে করছি আর কি। হ্যাঁ, এখনো পর্যন্ত এটা কেউ করে নাই, ওই এই লাইনটা কেউ ঘাটায় নাই। হ্যাঁ, তো আমার অনেক সায়েন্স ফিকশন ধরনের কাজ আছে। এবং আমার কাজগুলো আগে সবগুলোই কিন্তু খুবই মানে মেটামরফিক টাইপের, হ্যাঁ, হাফ হিউম্যান হাফ, কোনোটা আবার খুবই মেকানিক্যাল, অনেকটা মানে সায়েন্স ফিকশনে যেমন হয় না, হ্যাঁ, হ্যাঁ। রোবোটিক্স, ওগুলো না দেখলে বুঝবে নাকি, ড্রয়িং ট্রয়িং প্রচুর আছে এগুলো। তো এই কসমোলজির সাথে আমার যোগাযোগ সবসময় ছিল। এবং ইসলাম বা সুফি ইসলাম কিন্তু ভেরি কসমিক, ইটস টোটালি কসমিক। হ্যাঁ, আমরা যদি মেরাজের ইয়েটা দেখে, যে লাস্টে কয়েকদিন আগে একটা পেন্টিং করলাম, এটা টোটালি একটা কসমিক ইয়া, হ্যাঁ, ইয়া যাত্রাটাই কসমিক। যে তিনি 7 আসমান পেরিয়ে যাচ্ছেন, হ্যাঁ, যে আমাদের নবীজি। তো এই যে 7 আসমানটা কি, এটা তো কসমোলজিরই একটা ইয়া, হ্যাঁ, মানে হ্যাঁ। ইন্টারপ্রিটেশন, যে এক একটা আসমান, এবং একটা আরেকটার চেয়ে অনেক ক্ষুদ্র। যেমন একটা মরুভূমিতে, সাহারা মরুভূমিতে একটা আংটি থাকে, তেমন ভাবে প্রত্যেকটা একটার সাথে ওরকম ওরকম তুলনামূলক ক্ষুদ্র। তো এই যে 7 আসমান পেরিয়ে আল্লাহর কাছে দেখা হলো, এটা কিন্তু একটা কসমোলজিক্যাল ইভেন্ট, হ্যাঁ। হুম, হুম। এবং বলা হচ্ছে যে তিনি প্রথম নভোচারী পৃথিবীর, এবং দ্যাট ইজ ট্রু। তিনি প্রথম, যদি ওইভাবে ধরা হয় সেটাই ট্রুথ, হ্যাঁ। তো এখন এই যে কসমোলজি ঘাঁটতে ঘাঁটতে আমি এই সুফি ইসলাম পেয়ে গেছি, হ্যাঁ, যে আসল সত্যটা, আসল জায়গাটা পেয়ে গেছি। এবং সুফি ইসলাম আসলে কি, সুফি ইসলাম হচ্ছে 4টা ধাপ থাকে, হ্যাঁ। হুম, হুম। ফানাফি শায়েখ, ফানাফি রাসুল, ফানাফি আল্লাহ, বাকাবিল্লাহ, এই 4টা। তারপর আরো আছে লামোকাম, আরো অনেকগুলা, মানে পরেরগুলা মানে এই 4টা মেইন আর কি, হ্যাঁ। যে প্রথমে গুরুর সাথে মিলে যেতে হবে, ফানাফি শায়েকের সাথে, ফানাফি মুর্শিদ আর কি, মিলে যেতে হবে। তারপর হচ্ছে ফানাফি রাসুল, গুরু আবার রাসুলের সাথে মিলাই দিবে, রাসুলে মিশে যাবেন। আবার রাসুল আবার আল্লাহর সাথে মিলাই দিবে, ওটা হচ্ছে ফানাফি আল্লাহ। আল্লাহ লাস্টের স্তরে হচ্ছে আল্লাহ নিজে চলে আসবে, মানে আল্লাহ তখন আপনি আল্লাহর সাথে মিশে গেলেন, বাকাবিল্লাহ, ওটাই। হ্যাঁ, বাকাবিল্লাহ। তারপরে আরো অনেক স্তর আছে, ওগুলো বর্ণনাতীত, ওগুলো আমাদের পক্ষে বোঝা সম্ভব। এটা তো অনেক এই অ্যাডভান্স, হ্যাঁ। হ্যাঁ, এগুলো, এই কসমোলজিক্যাল যে ইভেন্টটা, এটা আমাদের শরীরের মধ্যেই আছে। ওটা আরো বড় আলাপ, ওটা পরে বলা যাবে। আমি নেক্সট কোশ্চেন হচ্ছে যে ধ্যান, জিকির, সঙ্গীতের মাধ্যমে সুফিরা কিভাবে আত্মার উন্নতি সাধন করে? এরকম একটা বেসিক টার্ম আর কি আমরা দেখি, অনেকে আসলে জানতে চায় বা অনেকে বলে। এটাকে বলে সামা সঙ্গীত, যেটা দিয়ে মানে হুম, হুম, হুম। এক ধরনের জজবা বা এক ধরনের হুম, হুম। আবেগ তৈরি হয়, একটা আল্লাহর প্রতি একটা ইয়ে তৈরি হয়, হ্যাঁ। কারণ আপনি হামনাথ শুনলে যেমন হয়, আচ্ছা, তেমন আচ্ছা। সামা সঙ্গীত শুনলেও হয়। সামা সঙ্গীত কিন্তু এক একজনের জন্য এক এক রকম। এখন সবার জন্য যে সুফি সামা হবে তা না। অনেকের জন্য লালন সঙ্গীত তো এক ধরনের সামা সঙ্গীতই। হ্যাঁ, হ্যাঁ, তা তো হ্যাঁ, বটে। আল্লাহর সাথে কানেকশনই তো। যে যেভাবে পারে। হুম। এখন আমার কাছে অন্যরকম। হ্যাঁ, আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনি, ওটাই আমার জন্য সামা সঙ্গীত। আমি অনেক অপেরা শুনি। এখন ওটাতেই আমার কানেকশন হয়। যার হুম, জন্য হুম। যেটা। মানে এইটার কোনো স্পেসিফিক জায়গা নাই, কোনো মাধ্যম নাই, এটা হ্যাঁ, যে কেউ তবে যে কোনো ভাবে। স্পেসিফিক ভাবে সুফিদের আলাদা সামা সঙ্গীত আছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। কাওয়ালি আছে, তারপর নুসরাত ফাতে আলী, উনি তো হুম, পুরোটাই হুম। সামা সঙ্গীত। হ্যাঁ, তো এরকম এগুলো হচ্ছে রিয়েল সুফি। তারপর আবিদা পারভিন, হুম, হুম। ওগুলো হচ্ছে একদম সুফি, সুফি ঘরানার ডিপ, সামা ডিপ সঙ্গীত। আর কি একদম। ডিপ। জারি গান আছে, ওগুলো হুম, হুম। এক ধরনের ইয়া, ওগুলো এক ধরনের ইয়া নিয়ে, যেখানে মুর্শিদি, আল্লাহর আবেগ, মুর্শিদিটাও তো মেবি, আল্লাহ হ্যাঁ। আল্লাহর প্রতি আল্লাহর প্রতি মানে মনস্কামনা নিয়ে, মানে মনের যে আগ্রহ, ওটা নিয়ে আসে, যে হৃদয়ের যে আগ্রহ, আত্মার যে আকুতি,
আত্মার আকুতিটা যেখানে ওই যে সঙ্গীতের মাধ্যমে আসে আল্লাহর প্রতি, সেটাই সামা সঙ্গীত। সামা সঙ্গীতকে এভাবে বলা যায় আর কি। এটা একটা ইন জেনারেল বললাম, কিন্তু হ্যাঁ হ্যাঁ সামা সঙ্গীত আলাদাভাবে আছে। আচ্ছা আচ্ছা। এমনি মাইজ ভান্ডারি বা মুর্শিদি যেটা আছে সঙ্গীত, এই যে হ্যাঁ, দুইটা তরিকা আছে, এর সাথে কি সুফি দর্শনের কি মানে ইন্টাররিলেশন তো অবশ্যই আছে তাই না? এরকম হয়তো সব সব আছে। বাংলাদেশে মাইজ ভান্ডারি আছে, আছে ওয়াহিদিয়া আছে, তারপর চিস্তিয়া আছে, তারপর হুম হুম। আরো আছে কাদেরিয়া আছে। মুর্শিদি, এক হ্যাঁ। একজনের এক একটা পথ আছে। হ্যাঁ, জি জি জি। কিন্তু পথ কিন্তু কিন্তু মেথড কিন্তু সবই এক। তা আপনার গুরুর সাথে মিলতে হবে। গুরু ছাড়া এখানে কোনো পথ নাই। গুরু আপনাকে মানুষ করবে। প্রথমে আমাদের সুফিজমে বাইরে থেকে যখন কেউ আসবে, সে কিন্তু মানুষ অবস্থায় নাই। জি জি জি। সে নানা রকম ঝামেলা পাকায় রাখছে। তো জি প্রথমে সে আচ্ছা আচ্ছা। যখন গুরুর কাছে সারেন্ডার করবে, গুরু তাকে মানুষে আনবে। হ্যাঁ, মানুষে আনবে। মানুষে আনাটা কি, যে তার নার্ভসটাকে ক্লিন করবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নার্ভসের মধ্যে যে রাগ, ক্ষোভ, তারপর বিদ্বেষ, সমালোচনা, অনেক রকম কথাবার্তা আছে, এগুলোকে বন্ধ করবে। হুম হুম। হ্যাঁ, বন্ধ করে মানে জেন্টলম্যান বানাবে। তারপরে আচ্ছা আচ্ছা। একদম মানে অনুগত বানাবে, দাস হ্যাঁ হ্যাঁ। বানাবে। দাস ছাড়া দাসত্বে আসতে হবে, গুরুর দাসত্বে আসতে হবে। ওই দাসত্বে আসলে গুরু যা দিবে সেটাই তার জন্য বর হবে, তো সেটাই তার জন্য ইয়ে হবে। কারণ গুরু কোনো খারাপ কিছু দেবে না। খারাপ কিছু দিলে সে গুরু না, সে হচ্ছে সাধারণ মানুষ। গুরু হচ্ছে যে সবসময় উচ্চতর জিনিস দেবে। হুম হুম। হ্যাঁ, কারণ গুরু থাকবে উচ্চতর জায়গায়, আর শিষ্য থাকবে নিম্নতর জায়গায়, এবং গুরুর কাজ হচ্ছে নিম্ন থেকে শিষ্যকে উঠানো। হ্যাঁ, উচ্চতর জায়গা মানে এটার এটার মানে এটা কি কোনো হ্যাঁ, ভলিউম এখন বা কোনো এটা পথ হচ্ছে বা কিছু এরকম নাফস। কিনা? আচ্ছা নাফস নাফস। যার ক্লিন হ্যাঁ হ্যাঁ। থাকবে, গুরুর হুম নাফস ক্লিন, তো সে ওই শিষ্যর নাফসকেও ক্লিন করবে। তার হুম হুম। মধ্যে যত রকমের যে ক্রোধ, কাম, তারপর সমালোচনা, তারপর বিদ্বেষ, হিংসা, এইসবকে যতটা ইয়ে করা যায় পারবে, এবং এক ধরনের রুহানি আবেশের মধ্যে রাখবে। হ্যাঁ, এটাকে বলে ফায়াজের মধ্যে রাখবে। গুরুর নিজস্ব শক্তি আছে, হুম ওই হুম। শক্তি দিয়ে শিষ্যকে এক ধরনের মন্ত্র। তো লালনের দৃষ্টিতে মানব ধর্ম বা সুফি দর্শনে যে ঈশ্বরের প্রতি যে প্রেমটা আছে, এটা কি মানে সূত্রটা কি মূলত একই থাকে যে ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি? যে যেভাবে ঘাট একটা, না মানে পুকুর একটা, ঘাট শত শত, আচ্ছা যে আচ্ছা যেভাবে আচ্ছা। যেতে পারে, যে যে যেভাবে যেতে যেখানে পারে। যেতে পারে। তবে আমার পথটা হচ্ছে মোহাম্মদের পথ। হুম আমারটা হুম। মোহাম্মদ ইসলামও বলতে পারেন। আমি রাসূল দিয়ে সবকিছু পাই এবং পাইছি এবং পাবো। রাসূলই মাশাআল্লাহ। আমার পথ। হ্যাঁ, আমারটা একেবারে মোহাম্মদের পথ। মোহাম্মদ ইসলাম বলতে পারেন। আমি আশেকে রসুল বলতে পারেন, যেটাই ইচ্ছা। মানে যেভাবে ওটা মানে রাসূল, আমারটা পুরোটাই রসুলের পথ। মানে এখানে কোনো ফাঁক নাই। এটা এখন রসুলকে যে মানবে, সে আমার পথে আসতে পারবে, আর যে মানবে না সে পারবে না, এই আর কি। ভেরি ইন্টারেস্টিং, বেশ দারুণ ব্যাপার। তো এটা হচ্ছে আপনি মানে প্রথম মানে আপনি এটার সাথে ইন্ট্রোডিউস হলেন আপনার ফ্যামিলি থ্রুতে, আম্মার থ্রুতে, এরকম কি হ্যাঁ, ব্যাপারটা ছিল? আচ্ছা, আপনার পরিবার এটা আমার হচ্ছে? নানা ছিল, নানার মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা। উনি নানা মানে আম্মার আব্বা। তারপর আবার আম্মার মধ্যে ছিল। আম্মারটা খুবই রহস্যময়, ওগুলো বলা যাবে না। হুম হুম। হ্যাঁ, তাকে কেউ বুঝতেও পারে নাই। যাই হোক, ওটা অন্য জিনিস। হ্যাঁ হ্যাঁ। ওটা আল্লাহ তাআলা নিজে তাকে করেছে, গ্রহণ করছে। তার কোনো ওইরকম মানে তার কোনো জানা মতে কোনো গুরুও দেখি নাই কখনো, হুম হুম। কিছুই দেখি নাই। কিন্তু তাকে এমন পর্যায়ে চলে গেছিল সে সাধনা করতে করতে, এটা তার নিজস্ব সাধক, তার গুণ আর কি। আল্লাহ এরকম চুজ করে। হুম, সবাই যে সুফি হলেই সুফি হবে তা না। এমনও আছে যে আল্লাহ যদি চায়, সুফিদেরও সুফি হয়ে যাবে, অথচ সে কোনোদিন দেখেও নাই কিছু। হ্যাঁ, ঘটনা আছে। ইবনে আরাবী ছিলেন, উনি একদিন সাধারণ লোকের মতো ড্রিঙ্ক করতো, করতো। একদিন ড্রিঙ্ক করে কবরে ঘুমাইছিলেন। রাত্রেবেলা সকালে উঠে উনি সবচেয়ে বড় আউলিয়া হয়ে গেছে ওই যুগের। তো এরকম রাত্রেবেলা কিছু হয় এরকম করে। সুফিজমের মেইন জিনিস হচ্ছে আত্মা, রুহের সাথে রুহের আদান প্রদান। গুরুর রুহু বা আত্মা যদি শিষ্যর রুহকে হটায় দিয়ে না ঢুকতে পারে, হুম হুম। তাহলে কোনো পথ হবে না, আচ্ছা সুফিজম আচ্ছা। হবে না। ঠিক আছে? এই খুবই আত্মা তখন কম্প্যাক্ট ভলিউম, হ্যাঁ। শিষ্য মনে করবে যে আমি গুরু। হুম হুম। কেন মনে করবে? কারণ আসলে ওর মধ্যে গুরু ঢুকে গেছে আত্মার মধ্যে দিয়ে। হ্যাঁ, এবং এই খেলা জানতে হবে গুরুকে কিভাবে করতে হয়, বা আল্লাহর পক্ষ থেকে ওটা হবে। ঠিক আছে, বুঝছেন? এই জি জি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমরা অনেক দীর্ঘ ডিসকাশন করলাম, আপনার আর্ট ওয়ার্ক জার্নি সম্পর্কে আমরা জানলাম, নানাবিধ হ্যাঁ, ইনফরমেশন আপনি আমাদের সুফিজম রিলেটেড বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন।
তো আধুনিকতার সাথে এই যে সুফিজমের যে একটা বিন্যাস আছে বা কানেক্টিভিটি আছে, সেটা হয়তো আপনার আর্ট ওয়ার্কের থ্রুতে অনেকে আকৃষ্ট হতে পারেন, বা এই যে একটা আর্টের ভলিউম আছে, বিভিন্ন লেভেল আছে, বা আপনি যে নতুন যে নতুনত্ব যে একটা ব্যাপার এনেছেন, কসমিক আমরা জার্নিটা দেখেছি, একই সাথে হচ্ছে আমরা আপনার যে আর্ট ওয়ার্কের যে ভলিউমটা দেখি সেটা অনেক লার্জ আর অনেক ইম্প্যাক্টফুল জায়গা। সো এই সকল জায়গার উপর বেস করে আমরা আপনার আর্টটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। আর একই সাথে হচ্ছে আমরা আজকের পডকাস্টের শেষের পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আজকের পডকাস্ট। কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন যে কেমন লাগলো এপিসোডটি। আর নিশ্চয়ই হচ্ছে আমাদের সাথে কানেক্টেড থাকেন আমাদের চ্যানেলের থ্রুতে। আমরা নিত্য নতুন এক্সপিরিয়েন্স আর দারুণ দারুণ সব পডকাস্ট নিয়ে আসছি নতুন নতুন গেস্ট আর্টিস্টদের থ্রুতে। সো থ্যাংক ইউ সো মাচ আপনাকে, প্রিয় শিল্পী। দেখা হবে আপনার সাথে অবশ্যই ঢাকায় গেলে। শুভকামনা আপনার জন্য। আচ্ছা, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।